আরো মনে পড়ে দুলিছে দিনকর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা। তো আমাদের অভিধানে চেতনা চৈতন্য এই দুটো শব্দ আলাদা, কিন্তু আমরা যখন সেটাকে ইউনিভার্সালাইজ করার চেষ্টা করি, যে কোনো ডিসিপ্লিন যেটা করে থাকে ভাষান্তর করণ, সেখানে সবকিছুই, সেখানে চেতনা বা চৈতন্যকে আলাদা করার কোনো উপায় নেই। সবকিছুই কনসিয়াসনেস, এই মানে ইট ইজ অনলি রেফারিং টু দিস। তো আমি আজকে যে অংশটা নিয়ে আলোচনা করবো তার মূল যে প্রবক্তা, দুজনের নাম আমি করতে চাই। একজন হচ্ছেন ডেভিড চার্লস, তিনি কগনিটিভ সায়েন্স এবং ফিলোসফির একজন দিকপাল, যদিও তার প্রাইমারি ট্রেনিং ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে ছিল। আর একজন হচ্ছে আমাদের অনেকের প্রিয় স্বামী সর্বপ্রিয়ানন্দ, যিনি অদ্বৈত বেদান্তের একজন বলা যেতে পারে এই সময় দাঁড়িয়ে একজন বিরাট বৈপ্লবিক কাজ তিনি করছেন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি থেকে। তো শুরুতেই আমি একটু আমাদের মানে এই প্রাচ্যের যে চেতনা বা চৈতন্য বলতে কি মিন করছে সেটা দিয়ে আমি শুরু করতে চাই। যে একটা অ্যানেকডট, এই অ্যানেকডটটা হচ্ছে জনক রাজার গল্প। তো জনক রাজা অর্থাৎ রামায়ণ সীতার বাবা যিনি, তিনি একদিন ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন যে তাকে শত্রুপক্ষ ঘিরে ফেলেছে, তিনি একটি যুদ্ধে পরাস্ত হয়েছেন এবং তাকে একদম মানে he is on his knees, he begging for his life. এই অবস্থায় স্বপ্ন ভঙ্গ হয় এবং তিনি দেখেন যে তিনি আবার তার রিয়েলিটিতে ফিরে এসেছেন, স্টেটে ফিরে এসেছেন এবং দাসীরা বাতাস করছে, মুখ ধোয়ার জন্য জল নিয়ে আসা হচ্ছে, রাজসভা চালু হবে কিছুক্ষণ পর। এবং তারপর মানে এই স্বপ্নের যে ইন্টেন্সিটি ওনার কাছে এতটাই তীব্র ছিল যে সারাদিন ধরে উনি রাজকার্য করতে করতে আনমনা হয়ে খালি বলতে থাকেন, বিড়বিড় করতে থাকেন যে ইয়ে সাচ ও সাচ, কোনটা সত্যি বুঝতে পারছেন না। তো এই সভায় অষ্টাবক্র মুনি, তিনি অন্তর্দৃষ্টি সম্পন্ন, তিনি আসেন এবং তিনি রিয়েলাইজ করেন যে হোয়াট ইজ দ্য প্রবলেম। তিনি আলাদা করে জনক রাজাকে ডেকে জিজ্ঞেস করেন যে যখন আপনি মানে বিপক্ষের রাজার দ্বারা পরাস্ত হলেন সেখানে আপনি ছিলেন? তো জনক রাজা উত্তর দিচ্ছেন, হ্যাঁ আমি ছিলাম। আর যখন আপনার ঘুম ভেঙে দেখলেন যে সব পাখার বাতাস জল নিয়ে আসছে, একদম রাজবাড়ি পরিবেশ, রাজপ্রাসাদ, সেখানে আপনি ছিলেন? মানে আমি সেখানেও ছিলাম। তো তখন বলছে, তব জনক রাজা না তো ইয়ে সচ না ও সচ, এক তুম হি সচ। তো এটা মান্ডুক্য উপনিষদের 29 নম্বর শ্লোক, যদি আমি শ্লোকটা আমি বলতে পারবো না, কিন্তু তার মূল প্রশ্ন হচ্ছে আমি কে, এই যে তিনটে স্টেটের কথা বলা হয়, একটা হচ্ছে জাগ্রত বা অ্যাওয়েকেন্ড, একটা হচ্ছে স্বপ্ন ড্রিমস, আর একটা হচ্ছে সুষুপ্তি বা ডিপ স্লিপ। এর মধ্যে দিয়ে যে দ্য ওয়ান হু ইজ দ্য ফোর্থ ওয়ান, চতুর্থ, এই চতুর্থ কথাটা থেকে তুরীয় এই কথাটা আসে, সে উইটনেস করছে এবং এর মধ্যে দিয়ে চলছে। আমরা সবাই এটার মধ্যে দিয়ে যাই। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, আমরা জাগ্রত স্টেটে এসে পৌঁছই এবং তারপরে আবার আমরা রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা স্বপ্নের মধ্যে ডুবে যাই। স্বপ্নের মধ্যে আমরা অবশ্যই সেটা যে স্বপ্ন দেখছি সেই ধারণা আমাদের থাকে না। আর ডিপ স্লিপের এক্সপিরিয়েন্স হচ্ছে এক ধরনের একটা সুখের ঘুম, অর্থাৎ ঘুম ভেঙে আমরা সাধারণত বলি যে ও আই স্লেপ্ট লাইক আ বেবি, আই স্লেপ্ট লাইক আ লভ। সো এই তিনটের মধ্যে দিয়ে যে যাচ্ছে সেই হচ্ছে বিশুদ্ধ চৈতন্য, সেই হচ্ছে পিওর কনসিয়াসনেস। এবং আমাদের এই যে এক্সিস্টেন্স কনসিয়াসনেস ব্লিস, অর্থাৎ সৎ, চিত এবং আনন্দ, এই তিনটে মোস্ট ফান্ডামেন্টাল এলিমেন্টস রয়েছে এক সত্তা। তার মধ্যে এই কনসিয়াসনেস বা যাকে চিত বলছি বা যাকে
বলছি যে উইটনেস ইনসেলফ, সে হচ্ছে এই চতুর্থ বা তৃতীয়। এখানে অনেক রকম অ্যানালজি দেওয়া হয়, যেমন সোনার গয়না, সেই গয়না কখনো দুল হচ্ছে, কখনো হাড় হচ্ছে, কখনো কোমর পিছে হচ্ছে, কিন্তু দ্য মেটেরিয়াল ইজ নট চেঞ্জিং, দ্য গোল্ড ইজ নট চেঞ্জিং, সেটাই বিভিন্ন অবস্থান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা একটা অ্যানেকডোট, এটা একটা ওয়ে টু ইনভেস্টিগেট পোয়ামান। আমাদের প্রাচ্যের যে ধর্ম ছিল সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন এবং ডিপ মেডিটেশন, ইন্ট্রোস্পেকশন এবং বিভিন্ন রকম প্রশ্ন এবং লজিকের মধ্যে দিয়ে একটা জায়গায় আসা। আর আরেকটা প্রাচ্যের আরেকটা ইনভেস্টিগেশনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে তাকে আমরা বলি 5 শিপস অফ এক্সিস্টেন্স, পঞ্চকোষ এবং আত্মা বা সোল বা সেলফ বা এই যে বিশুদ্ধ চৈতন্য, অর্থাৎ এই যে আমি বা এই যে আপনি বা তুমি, এই যে আমরা, এই এরা মানে that is the subject, the I, the you, collectively or in the experiment of the minority of the one alone, that is the subject. এবং সেটা বলা হচ্ছে যে 5 sheets of existence beyond that. So what are these 5 sheets of existence? Terminologically speaking, এটাকে বলা হয় অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময় এবং আনন্দময় কোষ। অন্নময় মানে হচ্ছে আমাদের শরীর, মানে দেহ, অর্থাৎ যা আমরা খাই, ইভেনচুয়ালি আমরা তাই হয়ে উঠি। একজন বিখ্যাত ইটালিয়ান অ্যাক্ট্রেসকে, অত্যন্ত বিখ্যাত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সৌন্দর্যের রহস্যটা কি, বলে ও দিস ইজ পাস্তা। তখন হোয়াট এভার উই ইট উই ইভেনচুয়ালি বিকাম দ্যাট। সো তাকে বলা হচ্ছে অন্নময় কোষ। এখন এখানে একটা মানে আমরা যারা খানিকটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে বা সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা দেখি যে অ্যাক্সিওমেটিক সিস্টেমে কিছু মানে কিছু বেসিক পস্টিউলেটস থাকে। তো এখানে এই বেসিক পস্টিউলেটসটা হচ্ছে যে এই যে পিওর কনশাসনেস বা চৈতন্য, এর কোনো সৃষ্টি নেই, এর কোনো বিনাশ নেই। ঠিক সেরকম যেভাবে একটা এনার্জি, অর্থাৎ মহাবিশ্বের সমস্ত এনার্জি আনচেঞ্জেবল, শুধুমাত্র এক এনার্জির ফর্ম থেকে এক এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারে, ঠিক সেইভাবেই এই যে আমিটা, এই আমিটার কোনো, এই সাবজেক্টটা, এর কোনো শুরু বা শেষ নেই। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে এই যে শরীর, দেহ, সেটা ছোটবেলায় একটা ছোট্ট শিশুর দেহ ছিল, আজকে এই অবস্থায় এসছে, একদিন আর থাকবে না। So this is changing and I am witnessing it, so I cannot be this, so I am not the body. ঠিক এইভাবে মনোময়, অর্থাৎ মনের মধ্যে যদি আমরা নিরীক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে সাটল অবজেক্টস, ইমোশনস, ফিলিংস, অ্যানালিসিস, যাবতীয় এই যে বা অন্তর্গত দেহবোধ, শরীরে কোথাও ব্যথা হচ্ছে সেটার অনুভূতি। মন আমরা সবাই জানি চঞ্চল, সবসময় সে ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড tunnel piece of mind or a thoughtless piece of mind, so it is always occupied by thoughts. So that is also a subtle object and I am witnessing it. It's not that I become the mind, so I am not the mind, I am witnessing whatever is happening in the mind. তারপর বলছে প্রাণময়, প্রাণময় মানে ভাইটালিটি, অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি বা হৃদস্পন্দন বা যে কোনো প্রাণের যে সূচক, সেগুলোরও উত্থান পতন আছে, কিন্তু again we are witnessing, so we cannot be the vitality. প্রাণময়। বিজ্ঞানময় হচ্ছে মনের মধ্যে একটা প্রকোষ্ঠ আছে, যেটাকে আমরা বলতে পারি ইন্টালেক্ট, অর্থাৎ যেখান থেকে আমরা অ্যানালিসিস করি, আমরা ডিসিশন নিই, যেখান থেকে আমাদের ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিগুলো যেখানে ডেভেলপ করে, দ্যাট পার্ট অফ দ্য মাইন্ড। সো এগেন দ্যাট ইজ অলসো চেঞ্জিং। আমরা একই মানে আমাদের যে ইন্টারনাল স্টেট থাকে, ডিপেন্ডিং অন দ্যাট আমরা কখনো সঠিক, কখনো ভুল, কখনো দ্বিধান্বিত সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের অ্যানালিসিস সবসময় সঠিক হয় না, তো স্বাভাবিকভাবে সেটা চেঞ্জ করছে, আমি সেটাকে দেখছি, আমি অবজার্ভার, আমি দ্রষ্টা। So I cannot be my intellect as well, but it's close to that. আর 5 নম্বর হচ্ছে এই আনন্দময়। আনন্দময় বলতে বলা হচ্ছে একটা ভয়েডকে, যেটা আমরা ডিপ স্লিপে এক্সপিরিয়েন্স করতে থাকি।
করতে পারি, যেটা বললাম যে ঘুমের পরে বলি কি ঘুমলাম, এছাড়া আর কিছু মনে থাকে না। সো দ্যাট ভয়েড ইজ কল্ড ব্লিস। আনন্দ, আনন্দ মানে কিন্তু জয় বা প্লেজার বা এরকম নয়, মানে মানে সঠিক টার্মিনোলজিতে বলতে গেলে ব্লিস, এক্সিস্টেন্স, কনসিয়াসনেস, ব্লিস। তো এই গেল আমাদের, তো এই পাঁচটার কোনোটাই আমরা নই, তাহলে হুম্যান। এইবারে এখানে একটা আয়নার কথা আছে, সেই আয়নাটা ঘুরিয়ে দেওয়ার কথা আছে, অর্থাৎ আমরা আমাদের দেখাটা যদি ঘুরিয়ে নিজের দিকে তাকাতে পারি। এখানে একটা আয়না রাখলে সেখানে আমি জগৎকে দেখতে পাবো, সেখানে আমি নিজেকে দেখতে পাবো, অবশ্যই নিজের ফিজিক্যাল ছবিটা দেখতে পাবো, কিন্তু সেই আয়নার কথা বলা হচ্ছে যে আয়না নিজের ভেতরটা দেখা যায়। তো সেইটা যদি করি তাহলে আমরা দেখতে পাবো, বা এরকম যারা কি এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন তারা দেখতে পেয়েছেন অ্যাটলিস্ট, যে it is a shining light. That's the nearest analogy one can give of pure consciousness. So it is a shining light, and the light falls on some object which comes to our perception. But I am not the object, I am the subject. Everything else is an object to me. So I am the witnessing self. এবার এই উইটনেসিং সেলফ খুব ভালো কথা, কিন্তু তাহলে মানুষের যে একটা ব্যক্তিত্ব যাকে বলি আমরা পার্সোনালিটি, এখন নানা রকমের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্সও হয়, তো হোয়াট অ্যাবাউট দ্যাট? এক একজন মানুষ এক এক রকম কেন? তো এখানে মানে এখানে কি হচ্ছে, একটা বুদ্ধির দোষ বা একটা বিভিন্ন রকম দোষ অর্থে খাদ, ইম্পিউরিটিস এসে জড়ো হচ্ছে। ঠিক যেভাবে আমরা যদি দেখি যে রামন স্ক্যাটারিং, ফিজিক্স বসে আছে তাই জন্য বলছি, রামন স্ক্যাটারিং মানে আমরা আগে জানতাম যে ডায়াল স্ক্যাটারিং, পারফেক্ট ইলাস্টিক স্ক্যাটারিং, কিন্তু তারপর সেখান থেকে একটা কম্পোনেন্ট পাওয়া গেল যেটা ইনইলাস্টিক। ঠিক সেরকম ভাবে there is some kind of impurity due to attachment, due to the misconception that I am being that person. I am Shankar Bosu, I am Piketty, I am whoever so. কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মিসকনসেপশন, এটা একটা অ্যাপিয়ারেন্স, while I am the reality and I am that reservoir of pure consciousness, যেখানে সবকিছু অ্যাপিয়ার করছে, ডিসঅ্যাপিয়ার করছে। অর্থাৎ এই ঘরে যদি এই মুহূর্তে লোডশেডিং হয় আর বাইরে যদি কোনো আলো না থাকে, তাহলে সবকিছুই রয়েছে কিন্তু আমাদের দৃষ্টিগোচর হবে না, ঠিক কি না? তো কিন্তু যখনই আবার আলো চলে আসে, এভরিথিং ইজ ফাইন। কিংবা আমি যদি আরেকটা উদাহরণ দিই, যে স্পেস, দ্য ভয়েড স্পেস, যদি প্রচন্ড মেঘ, বিদ্যুৎ, বজ্রপাত ইত্যাদি হয়, সেটা কি স্পেসকে অ্যাফেক্ট করে? সেটা কিন্তু স্পেসকে অ্যাফেক্ট করে না, কারণ ঝড় বৃষ্টি থামলে the space remains a space, it does not change. So it follows, it is imperative that when we are talking about pure consciousness, it is unaffected, it remains unaffected by causality. আচ্ছা, কিন্তু তাহলে পার্সোনালিটির কি কোনো গুরুত্ব নেই? নিশ্চয়ই আছে। প্রথমে বলি যে গ্রিক অ্যাম্পি থিয়েটারে যখন অভিনয় করা হতো প্রাচীনকালে, সেইখান থেকে পার্সোনা কথাটা এসছে, যার মানে হচ্ছে একটা মাস্ক অভিনয় করতো, যে মাস্কটা যে ক্যারেক্টার করছে সেই ক্যারেক্টারের মাস্ক। সো দ্য ভেরি ওয়ার্ড পার্সোনা ইজ অ্যাকচুয়ালি রেফারিং টু সামথিং being acted upon. So that's also an appearance. It's not the reality. It's not the absolute reality. But আচ্ছা, এখানে এই কথাটাও বলা দরকার যে শঙ্করাচার্যের যে বিখ্যাত থিওরি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এখন সেটা খানিকটা কি বলবো, এটা রিফ্রেশ করে এরকম একটা থিওরি এসেছে, সেটা হচ্ছে ব্রহ্মসত্য জগৎ সত্য, জগৎকে ঠিক মিথ্যা বলা যাচ্ছে না। কেননা এই যে পিওর কনসিয়াসনেস, এটাকে খুঁজতে গেলে এর মানে আমাদের বাইরে, আমাদের মধ্যেই আছে। সো দেয়ার ইজ আ লেয়ার অফ ট্রানজাকশনাল রিয়ালিটি অলসো, একটা ট্রানজাকশনাল রিয়ালিটি, একটা অ্যাবসলিউট রিয়ালিটি। আচ্ছা, আমি এখান থেকে এবার একটু মানে পাশ্চাত্যের জায়গায় যাচ্ছি, তারা কিভাবে এটাকে পারসিভ করে। তো আমি সামান্য একটু রিড আউট করছি একটা টেক্সট থেকে। রাইট নাও
you have a movie playing inside your head. It's an amazing multi-track movie with 3D vision and surround sound for what you are seeing and hearing, but that's just the start. Your movie has smell, taste and touch. It includes a sense of your body, pain, hunger and even orgasms. It also encompasses emotions like anger and happiness. Moreover, it features memories like scenes from your childhood playing before you. There's a constant voiceover narrative in your stream of conscious thinking. এটা কি সম্ভবত রবীন্দ্রনাথ চেতনা ধারা এই কথাটা বলেছেন। অর্থাৎ এই ডেভিড চার্লস বা যারা কি এই স্কুল অফ থটসের প্রবক্তা, তাদের বক্তব্য হচ্ছে যে ইটস আ ইনার মুভি দ্যাট উই অল এক্সপিরিয়েন্স। আমাদের সবার মধ্যে একটা ইনার মুভি সবসময় চলছে, যার মধ্যে আমরা মানে কি বলবো, আমরা সবসময় সে কি বলবো, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা হয়তো যদি একটু বেশি অবসর পাই তাহলে আর একটু বেশি আমরা সেটাকে মানে নোট করতে পারি। কিন্তু যদি নোট নাও বা করি, ইট ইজ আ ফ্যাক্ট যে একটা সাবজেক্টিভ ইনার মুভি প্রত্যেকটি মানুষের মধ্যে চলছে বললে ভুল হবে, সর্বজীবে চলছে অ্যাকচুয়ালি। তো এরকম নানান কি বলবো এক্সট্রাপোলেশন আছে, যেখানে আমি আসবো সেই প্রসঙ্গে। কিন্তু তার আগে এই কথাটি বলি যে এই যে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আমাদের আর কিছুই নেই। আমাদের মধ্যে যে ইনার মুভিটা চলছে এইটাই সবচেয়ে ডাইরেক্টলি আমরা এক্সপিরিয়েন্স করতে পারি, তার থেকে ডাইরেক্ট আর কিছু নেই। তা এখন এটা জুড়ে জুড়ে মানুষ রিয়েলাইজ করেছে, কিন্তু এটাকে কি কোনো রকম ভাবে একটা সায়েন্টিফিক থিওরির আওতার মধ্যে আনা যাবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে সায়েন্স এটাকে নিয়ে ভেবেছে, বা ওয়েস্টার্ন সায়েন্স মানে ওয়েস্টার্ন সায়েন্টিফিক মেথড কিভাবে এটা নিয়ে ভেবেছে এতদিন, সেটা নিয়ে একটু সামান্য বলি। মানে গত শতক 20th সেঞ্চুরিতে নিউরোসায়েন্স মানে ল্যাটার পার্ট অফ দ্য 20th সেঞ্চুরি, তাতে নিউরোসায়েন্স আর সাইকোলজি খুব লিপস অ্যান্ড বাউন্ডস, তাদের খুব বিরাট ইমপ্রুভমেন্ট হয়েছে। একটা ফ্যাকাল্টি তারা বিহেভিয়ারাল স্টাডিজ করে, আর একটা ফ্যাকাল্টি তারা ব্রেইন নিয়ে স্টাডি করে। কিন্তু একটা বড় সময় ধরে the concept, the word consciousness was not even mentioned. It was rarely mentioned. Kintu things started to change from the beginning of this millennium. 2000 onwards, aste aste consciousness একটা মানে something that cannot be done without studying the universe, সেই আইডিয়াটা আসে। রজার পেনরোজ, ফ্রান্সিস ক্রিক আমরা সবাই জানি যে ওয়াটসন ক্রিকের ডাবল হেলিক্সের যে ফ্রান্সিস ক্রিক, তার নানা রকম কাজ আছে, শুধু প্রোটিন নিয়ে কাজ করেছেন এমন নয়, বা ডিএনএ নিয়ে কাজ করেছেন এমন নয়, তিনি কনসিয়াসনেস নিয়েও স্টাডি করেছেন। ইনফ্যাক্ট তিনি প্রথম প্রপোজ করেছিলেন নিউরাল কোরিলেটস অফ কনসিয়াসনেস, অর্থাৎ আমাকে যদি একটা মশা এসে কামড়ায় তাহলে আমার স্নায়ুতন্ত্রের কোন জায়গাটার সঙ্গে সেটা ডাইরেক্টলি কোরিলেটেড হবে, বা আমি যদি একটা মেডিটেটিভ স্টেটে বিলং করি, সেই অবস্থায় আমার মাথায় যদি একটা স্কাল করিয়ে সেখান থেকে ডেটা নেওয়া হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাফিক ডেটা ইজি, বিভিন্ন নোটস ব্রেনের বিভিন্ন পয়েন্টস আছে, সেখান থেকে ব্রেন ওয়েভ রেডিয়েট করে এবং তারপর সেটা একটা কনভলিউটেড একটা হচপচে আসে, সেটাকে ডিকনভলিউট করতে হয়, করে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়, করে তারপর আমরা সেটা একটা উই ক্যান ওয়ার্ক ইন আওয়ার ব্রেন। এবং এটা একটা প্রপোজ ফ্যাক্ট যে যাতে অনেক সময় সমাধি দশা ইত্যাদি বলা হয়, সেই সময় একটা কি বলবো ইটস আ ব্রেন ডেথ বেসিক্যালি, মানে সবাই সবার সঙ্গে ব্রেনের প্রত্যেকটা পয়েন্ট যদি তাদের সঙ্গে কমিউনিকেট করতে লাগে, সো দ্যাট উইল ইভেনচুয়ালি লিড টু ব্রেন ডেথ, সেরিব্রাল অ্যাটাক করে যাবে। তো এই ধরনের স্টাডি ফ্রম 2000 অনওয়ার্ডস উঠে আসছে, কিন্তু স্টিল দিজ আর অ্যাড্রেসিং দ্য ইজি প্রবলেমস অফ কনসিয়াসনেস। এই স্টাডিগুলো হচ্ছে সব কোরিলেশন স্টাডিজ, এগুলো খুবই প্রয়োজন আছে, কিন্তু কোনোভাবেই এই প্রশ্নের কাছাকাছি যাওয়া সম্ভব হচ্ছে না যে হোয়াই আর উই কনসিয়াস অ্যাট অল। আমাদের জায়গায় যদি কোনো রোবট থাকতো,
জানেন যে আমি সকালবেলা বেরিয়ে কলেজে আসছি, আমার বদলে একটা রোবট এলো, সে রোবটের মতো মানে এভরি ইনপুট ইজ বিং টেকেন, মানে এইভাবে রিডাকশনিস্টরা দেখে আর কি ভেঙে ভেঙে। তো সেইভাবে যদি দেখি তাহলে all the inputs are taken, produced, processed, and all the outputs are produced, but there is no subjective experience. তা যদি হতো যে we don't feel anything subjectively। ধরা যাক আমাকে কোনো একজনের বাড়িতে একটা চিঠি পৌঁছতে হবে, এবার আমি সেই চিঠিটা কোনো একজন বিশেষ কেউ পার্সোনালি বা পাবলিকলি বিশেষ কেউ। So the subjective experience or feeling that I will carry will not be the same if someone else is going to hand over that letter. তো এই যে এক একজনের যে সাবজেক্টিভিটি এক এক রকম, এবং আমরা মানে যারা কি নিউরোসায়েন্সের খুব কি বলবো, those who have bias about reductionist materialism, তারা বলতে পারে যে ঠিক আছে give us 50 more years, 15 বছর সময় দাও, then neuroscience will come up with theory of consciousness which will be like an emergent property, an emergent phenomenon, like hurricanes, like traffic jams। ঠিক আছে, এগুলো হচ্ছে ছোট ছোট, মানে এটা হচ্ছে বলা যেতে পারে বটম আপ অ্যাপ্রোচ, মানে বিল্ডিং ব্লক থেকে পুরো জিনিসটাকে কনস্ট্রাক্ট করা। অবভিয়াসলি দ্যাট উইল বি আ ভেরি কমপ্লিকেটেড ইকুয়েশন সো টু স্পিক, কিন্তু ফিজিসিস্টরা সাধারণত বলে থাকে যে ফান্ডামেন্টাল লস গভর্নিং the universe are so simple that they might be written in front of a t-shirt, যেমন equals to mc square। তো কনসিয়াসনেস নিয়েও যারা একটু র্যাডিক্যাল ভাবনা চিন্তা করছেন আজকে দাঁড়িয়ে, তাদের আশা প্রত্যাশা হচ্ছে এরকম একটা কোনো ছোট্ট সমীকরণ, একটা খুব এলিমেন্ট কিছু খুঁজে পাওয়া যাবে যেখান থেকে উই ক্যান এক্সপ্লেন কনসিয়াসনেস। আচ্ছা, এবারে এই কোরিলেশন স্টাডিজ এর পর যে হ্যাঁ, তাহলে রোবটের কথা আমি বলছিলাম, তো একে কোনো একটা স্কুল অফ থট, মানে একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বা ফিলোসফার্স, তারা বলছেন জম্বি। আপনারা কেউ শুনেছেন এই নামটা জম্বি? হ্যাঁ, শুনেছেন। সো জম্বি মানে হচ্ছে যে সে it will process all the inputs, it will produce all the outputs, but it will be beyond, it will not have any subjective feeling, কোনো সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স যদি না। এবং এনার নাম হচ্ছে ড্যান ডেনেট। তিনি বলছেন যে কনসিয়াসনেস ব্যাপারটা একটা আদতে একটা ইলিউশন, এরকম আসলে কিছু নেই। এবং he suggests that the idea of an inner subjective movie is an illusion, and that all we need to explain are the brain's functions and behaviors. If we do that, we have explained everything that needs to be explained. Yes. কিন্তু যদি আমরা ডেভিড চার্লস বা এই কি একটু ডুয়ালিটি ভাষা ওয়েস্টার্নার, তাদের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে এই থিওরিকে যদি মেনে নিতে হয় যে এটা সত্যি একটা ইলিউশন, আসলে কিছু নয়, তাহলে কি হয়, তাহলে আমাদের এই যে সাবজেক্টিভ ফিলিং এর যে ডেটা, কৃষ্ণাদির ডেটা, দীপদার ডেটা, আপনার ডেটা, সবার এই যে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের ডেটা, কেমন লাগছে কোন একটা কিছুতে, আই ফিল লাইক, এই যে এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স, এটাকে অস্বীকার করতে হয়। সেই জন্য আমরা সম্ভবত জম্বি নই, আমাদের সত্যি উই আর কনসিয়াস বিইংস। আচ্ছা, এখানে আমাদের শাস্ত্রে চেতন এবং জড় এই কথাগুলো বলে, এখানে একটা চমৎকার অ্যানালজি আই ফেল্ট হোয়াট টু মেনশন, যদিও এর মধ্যে কোনোভাবে রিলিজিয়াস কনটেক্সট প্লিজ আনবেন না, বা আমি মানছি না। শিব, এই কথাটা শিব আর সব, মানে তত্ত্ব হচ্ছে একটা রসই করে। তো আমার এটা খুব চমৎকার লাগে যে শিব হচ্ছে চেতন, আর কেটে দিলে রসইটা কেটে দিলে যা পড়ে থাকে সেটা হচ্ছে সব, সেটা হচ্ছে জড়। হ্যাঁ, তো এবার হ্যাঁ, কিন্তু এই কথাটা বলি, এটা একটা চমৎকার অ্যানালজি, এটা আমি স্বামী সর্বজ্ঞানন্দের তত্ত্ব থেকেই বলছি যে এই যে শব্দগুলি, মানে চেতন, চেতনা,
চৈতন্য, চিৎ বা বোধি বা ভূমা, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু সত্যি ইংরাজি অভিধান নেই। কনসিয়াসনেস ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান যেটা নিয়ে অ্যাপ্রোচ করা সম্ভব। তো এটার উপমা দিতে গিয়ে উনি বলেছেন যে কোনো একটি বাচ্চা সে যদি সূর্যের আলো না দেখে, ধরা যাক সে গ্রিনল্যান্ডে জন্মেছে, সে সূর্যের আলো দেখেনি, এবার তার বাবা তাকে সূর্যের আলো ধারণা দিতে চায়, তখন সেখানে যা আছে চাঁদের আলো, সেই চাঁদের আলোর উপমা দিয়েই তাকে সূর্যের আলোকে দেখা করতে হবে। So it is like that. When we are trying to explain consciousness, so we have these obstacles. আচ্ছা যাই হোক, তো এবার এই যে ইনার সাবজেক্টিভ মুভি, এই ইনার সাবজেক্টিভ মুভি কেন, এটাই হচ্ছে তাহলে মূল প্রশ্ন। Why there is consciousness at all? কেন we could have done without it. আচ্ছা এটাও বলি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা যে এআই বাস করি তাকে রিয়েলিটি প্লাস বলছে, মানে আমাদের কাছে অনেক রকম ভার্চুয়াল রিয়েলিটি এসেছে। তো একটা সিনেমা হলিউডের হয়েছিল কিছু বেশ অনেক বছর আগে, তার নাম ছিল হার। সেখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, তার নাম সামান্থা, তার গল্প আছে এবং কি করে একটা এআই সিস্টেম একটি মানুষের সঙ্গে প্রেমে পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে একটা সময় আর সেটা থাকবে না, কেননা এআই অনেক বেশি অনেক দ্রুত ইভলভ করছে আর মানুষটা অত দ্রুত তার মাথা ইভলভ করতে পারছে না। তো এই ধরনের এথিক্যাল কনসার্নসগুলো চলে আসে যদি কনসিয়াসনেসকে মডেল করা যায় ইনা নিয়ে। কিন্তু এই মুহূর্তে যা রিপোর্ট, তাতে এই যে সিলিকন ভ্যালিতে বসে যারা এই চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই টুলস যারা ম্যানুফ্যাকচার করছে, তারা এখনো শুরুই করতে পারেনি যে কনসিয়াসনেসকে কীভাবে মডেল করবে। কিন্তু তাছাড়া রিগার্ডিং ইন্টেলিজেন্স অ্যান্ড রিগার্ডিং লার্নিং, সুপারভাইজ লার্নিং, দে হ্যাভ ডান এভরিথিং। মানে এআই এখন প্রবন্ধ লিখছে, কবিতা লিখছে, ছবি আঁকছে, স্কাল্পচার বানাচ্ছে, সব কিছু করছে, বাট ইটস নট কনসিয়াস। কারণ ওরা জানি যে কোথা থেকে শুরু করবে, বিকজ ইট ইজ সাবজেক্টিভ। So many people argue that there cannot be a science of consciousness because science by its nature is objective and consciousness by its nature is subjective. কিন্তু এরকম কিছু র্যাডিক্যাল আইডিয়া হয়তো এখানে কাজে লাগতে পারে, সেই রকম দুটো র্যাডিক্যাল আইডিয়া বলে আমি শেষ করব। এক নম্বর র্যাডিক্যাল আইডিয়া, প্রবক্তার নাম হচ্ছে গুইলিও টননি। তার যে থিওরি, সেই থিওরিটার নাম হচ্ছে ইনফরমেশন ইন্টিগ্রেশন থিওরি। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে, আচ্ছা এটাও আগে একটু বলা দরকার যে এই ডেভিড চার্লস ইনি প্রপোজ করছেন যে কনসিয়াসনেস ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অর ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ক্যান নট ফার্দার বি degraded or further be broken down. ঠিক আছে, ঠিক যেরকম টাইম, স্পেস, মাস এবং 19th সেঞ্চুরিতে ইলেকট্রোম্যাগনেটিজম আসার পর চার্জ, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল এলিমেন্টস। কনসিয়াসনেস কি ইজ প্রপোজিং দ্যাট যেহেতু কনসিয়াসনেসকে কোনোভাবেই কোনো ব্রেন বেসড টার্ম দিয়ে বা কোনো রিডাকশনিস্ট অ্যাপ্রোচ দিয়ে মডেল করা সম্ভব হচ্ছে না, সেই জন্য প্রবাবলি দিস ইজ আ ফান্ডামেন্টাল এলিমেন্ট। এর পরের যে র্যাডিক্যাল আইডিয়া, সেটার এই যে নামটা বললাম গুইলিও টননি, তিনি এটার সঙ্গে যুক্ত। সেটার নাম হচ্ছে সেটা বলছে যে কনসিয়াসনেস ইজ অলসো ইউনিভার্সাল। সো এভরি সিস্টেম হ্যাজ আ ডিগ্রি অফ কনসিয়াসনেস। এভরি সিস্টেম বলতে আমি আমাদের মানুষের কথা যেমন বলছি, কুকুর, বেড়াল, পাখি, পতঙ্গ, ব্যাকটেরিয়া, ভাইরাস, এমনকি এলিমেন্টারি পার্টিকেলস, এমনকি ফোটনেরও বলা হচ্ছে যে একটা it's a precursor of consciousness. এরকম নয় যে ফোটন ইজ ইন্টেলিজেন্ট, মানে ফোটন ভাবছে যে আমাকে সারাদিন দৌড়তে বেড়াতে হয়, আমি কখনো গোলাপের গন্ধ নিতে পারি না, এই অবসরটুকু আমার মধ্যে নেই। নট লাইক দ্যাট, বাট সাম কাইন্ড অফ প্রিকারসার অফ কনসিয়াসনেস, মানে এই অ্যাকর্ডিং টু দিস থিওরি, ইফ ইট ইজ ইউনিভার্সাল then that exists. এই প্রসঙ্গে বলি যে 60-এর দশকে
জন কেইনস, তিনি একজন খুবই র্যাভেল ধরনের সায়েন্টিস্ট। তার পেপার আসে নেচারে, অরিজিন অফ মিউট্যান্টস। সেখানে তিনি দেখান যে সেল ক্যান চুজ ইটস মিউটেশনস। ব্যাকটেরিয়ার উপর দেখান সেল ক্যান চুজ ইটস মিউটেশনস। আমরা তার আগে স্পন্টেনিয়াস মিউটেশন বা ডারউইনিজম যা জানতাম যে একটা র্যান্ডম ফেনোমেনন, একটা ন্যাচারাল সিলেকশনের মধ্যে দিয়ে যায়, কিন্তু কিছু কিছু মানে উপযুক্ত শর্তে এরকম দেখা যাচ্ছে যে তার মানে এখান থেকে সেলুলার কনসিয়াসনেস এই আইডিয়াটাও কিন্তু আসে। তা এই ফিরে আসে আইআইটি অর্থাৎ ইনফরমেশন ইন্টিগ্রেশন থিওরি। এই থিওরিতে এখানে বলা হচ্ছে যে যে যত সিম্পল তার যার ইনফরমেশন, যেখানে there is some kind of information processing, it is accompanied by a subjective feeling and therefore a consciousness. তো সেই দিক থেকে ভাবতে গেলে যাদের সিম্পল ইনফরমেশন প্রসেসিং, সিম্পল কনসিয়াসনেস, কমপ্লেক্স প্রসেসিং, কমপ্লেক্স কনসিয়াসনেস, এই ধরনের একটা আইডিয়া, এবং এটার একটা ম্যাথমেটিক্যাল মেজার উনি ভেবে বার করেছেন যার নাম দিয়েছেন 5। সো দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেটেড ইনফরমেশন। কিভাবে মেজার করে সেটা আমি সত্যি জানি না, বাট দেয়ার ইজ আ ম্যাথমেটিক্যাল মেজার অন দিস অলসো। তো এই জায়গায় আপাতত এই সায়েন্স অফ কনসিয়াসনেস স্টাডিটা দাঁড়িয়ে আছে, যেখানে এখনো অব্দি বোঝা যাচ্ছে না যে আদৌ এর কোনো সদুত্তর পাওয়া যাবে কিনা। Will there ever be some kind of formula that will model consciousness? এবং তার সাথে আমাদের মাথায় রাখতে হবে যে এই তফাৎটা রয়েছে, মানে প্রাচ্য পাশ্চাত্যের একটা সূক্ষ্ম তফাৎ। যেমন সাইকোলজিতে মাইন্ড কনসিয়াসনেস অনেক সময় সিনোনিমাসলি ইউজ করা হয়, কিন্তু আমাদের প্রাচ্য মতে কিন্তু একেবারেই সেটা নয়। We are conscious and we are subject, and mind is a subtle object. So মানে কি বলবো, they are not the same. হ্যাঁ, তো এই তফাৎ মানে একটা দিকে পিওর কনসিয়াসনেসের কথা বলা হচ্ছে, আর একদিকে বলা হচ্ছে একটা সাবজেক্টিভ মুভি, যে এটা সবসময় আমাদের ব্রেনের মধ্যে চলছে এবং যেটা কেন চলছে আমরা সত্যি মানে এমনকি থট, এমনকি আমি যদি একটা সিম্পল থট এবিসি বা কোনো একটা আমি বিকেলবেলা চিকেন কারি খাবো, একটা থট, সাম থট pops up in my brain. আমি যদি এখন যেটা কোরিলেশন স্টাডি কেন হচ্ছে, তো এফএমআরআই এই টেকনিকটা উঠে আসার ফলে, ফ্লুরোসেন্স ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এফএমআরআই সরি ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ, তো তার ফলে এখন ডায়নামিক্স, ব্রেন ডায়নামিক্সের ছবি আমরা তুলতে পারছি, কিন্তু সেই ব্রেন ডায়নামিক্সের ছবি তোলা সত্ত্বেও আমরা এটা মানে সেখান থেকে এর বেশি উত্তর পাওয়া যাচ্ছে না যে হাউ অ্যান্ড হোয়াই এ থট পপস আপ, মানে জাস্ট একটা সার্টেন রিজন অফ ব্রেন দ্যাট শুটস ইলেকট্রিক সিগন্যাল, and that signal from stimuli to stimuli and individual to individual, but more than that there has not been any kind of explanation. So এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর কি, এটি আমার I want to share. Thank you.